আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমাদের FY26 ব্যাচের আজকের ক্লাসে তোমাকে স্বাগত। তো আজকে আমরা পড়বো হচ্ছে প্রিপোজিশন, যেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উইদাউট গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজে তোমরা দেখতে পাও। সো আজকে একদম ইজিয়েস্ট ওয়েতে প্রিপোজিশন আমরা হচ্ছে আলোচনা করব মাত্র 14টা রুলস দিয়ে, এবং এই ক্লাসের শেষে কিভাবে 14টা রুলস তুমি হচ্ছে খুব সহজেই মনে রাখতে পারবা তার জন্য একটা টেকনিক রয়েছে। সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সাথে আছি আমি শাহরিয়ার নাফিস, পড়াশোনা করছি নটরডেম কলেজ ময়মনসিংহ। তো চলো আর কথা বাড়াবো না, আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। তো দেখো, প্রিপোজিশনে 5 আউট অফ 5 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখো। প্রথমে নির্দেশনা হচ্ছে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাদের হচ্ছে নিচের যে রুলস গুলো আছে সেগুলো টানা মুখস্থ থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার কোনো বিকল্প নাই। তো এখন কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় পাবা, তাই না? তো সেটা নিয়ে কোনো চিন্তা নাই। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমাদের জন্য রেডি করা আছে। তো আমাদের হচ্ছে FRB26 ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাবা। প্লাস হচ্ছে আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করতে পারবা। ওকে ওকে। তো দেখো, প্রিপোজিশন কি কি, তাহলে আমরা এক নজরে একটু দেখে নিই যে কি কি প্রিপোজিশন আমাদের রয়েছে। দেখো, এখানে কয়েকটা প্রিপোজিশন দেওয়া রয়েছে এবং সাথে হচ্ছে এগুলোর বাংলা অর্থ দেওয়া রয়েছে। আমি কিছু পড়ছি। দেখো, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। দেখো, বেশিরভাগ প্রিপোজিশন, দেখো রুলস পড়ার আগে তুমি যদি প্রিপোজিশনগুলোর অর্থগুলো জানো তাহলে হচ্ছে তোমার প্রিপোজিশন অটোমেটিক অর্ধেকটা হয়ে যায়, ঠিক আছে? বাট রুলসগুলো হচ্ছে এই জন্য যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা এর জন্য আর কি, ঠিক আছে? বাট তুমি যদি যখন এই প্রিপোজিশনগুলোর অর্থটা তুমি জানবা তখন হচ্ছে তোমার অটোমেটিক 50% প্রিপোজিশন তোমার হয়ে যাবে। ওকে। তো দেখো, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অ্যাবভ উপরে, অ্যাক্রস জুড়ে, আফটার পরে, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, ইনসাইড ভেতরে, ইনটু ভিতরে প্রবেশ করছে এমন বোঝাচ্ছে, নিয়ার মানে হচ্ছে কাছে, অফ মধ্যে, অন উপরে, অনটু 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 মানে হচ্ছে উপরে। ওকে। তো এখানে দেখো বেশ কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে, আমি হচ্ছে সবগুলা পড়লাম না, তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে একটু দেখে নিবা। ওকে। দেখো, তো আমরা যাই হচ্ছে আমাদের প্রথম রুলসের দিকে। দেখো, প্রথম রুলে কি দেওয়া আছে, বাই বা উইথ। দেখো, এখানে আছে যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে এবং যে জিনিস দিয়ে কাজটি করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন দেখো, এখানে কি করছে, এই ছেলেটা লাঠি দিয়ে একটা বিড়ালকে মারতেছে, তাই না? দেখো, তাহলে উদাহরণটা আমাদের কি আছে, দ্য ডগ ওয়াজ বিটেন বাই দ্য ম্যান উইথ আ স্টিক। দেখো, উদাহরণটার দিকে তুমি যদি খেয়াল করো এবং রুলের দিকে তুমি যদি খেয়াল করো, দেখো কি আছে, যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে। তো দেখো এখানে এই যে কুকুরটা, এই কুকুরটাকে মারতেছে কে, এই ছেলেটা মারতেছে, তাই না? দেখো, তাহলে এই ছেলেটা যেহেতু মারতেছে তাহলে তার পূর্বে কি বসছে ভাই, তার পূর্বে বাই বসছে, ঠিক আছে? এবং যেই জিনিস দিয়ে কাজটা করা হয় তার পূর্বে উইথ বসে। দেখো, এই ছেলেটা কি দিয়ে মারতেছে, লাঠি দিয়ে মারতেছে, দেখো এ স্টিক, তাই না? তো এর আগে গ্যাপ রয়েছে, তো এখানে কি বসবে, এখানে হচ্ছে উইথ বসবে। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে আমাদের রুলগুলা অ্যাপ্লাই হয়। দেখো, তো দ্য ডগ ওয়াজ বিটেন বাই দ্য ম্যান উইথ আ স্টিক। তো যে কাজটা করতেছে, মারতেছে কে, এই ছেলেটা মারতেছে বা এই লোকটা মারতেছে, সেজন্য তার পূর্বে বাই বসছে এবং কি দিয়ে মারতেছে, লাঠি দিয়ে মারতেছে, এবং যে জিনিস দিয়ে কাজটি করা হচ্ছে তার পূর্বে উইথ বসছে। তো চলো আমরা 2 নম্বর রুলের দিকে চলে যাই। 2 নম্বর রুলে আছে বিটুইন এবং হচ্ছে অ্যামাং। দেখো, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে আর দুইয়ের অধিক বোঝালে অ্যামাং বসে। ধরো তুমি একটা কোনো জিনিস, তুমি কোনো একটা জিনিসকে কি করবা, দুইজনের মাঝে ভাগ করে দিবা বা দুইজনের মাঝে বিলিয়ে দিবা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিটুইন শব্দটা ব্যবহার করব। আর যদি দেখো যে দুইয়ের অধিক ব্যক্তি আছে তাদের মাঝে তোমাকে কোনো কিছু ভাগ করে দিতে বলা হয়েছে, তখন কি করবা, তখন হচ্ছে তুমি অ্যামাং শব্দটা ইউজ করবা। ঠিক আছে? দেখো, তাহলে এখানে উদাহরণের দিকে খেয়াল করো কি আছে, ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ মিনা অ্যান্ড টিনা। দেখো এখানে কয়জন ব্যক্তি আছে, এখানে দুইজন ব্যক্তি আছে, মিনা এবং টিনা। তো এই দুইজনের মাঝে তুমি যদি একটা আমকে ভাগ করে দাও তাহলে কোন প্রিপোজিশনটা এখানে বসবে, এখানে বসবে হচ্ছে বিটুইন। এবার আসো যে ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য স্টুডেন্টস। এবার এই বইগুলা কি করছে, এখানে দেখো কি বলা হয়েছে যে বইগুলা ছাত্রদের মাঝে বিলিয়ে দাও। ঠিক আছে? তাহলে এইখানে দেখো তো কয়জন ছাত্রের কথা বলেছে, এখানে কি একজন বা দুইজন ছাত্রের কথা বলেছে না, এখানে স্টুডেন্টস আছে, তার মানে কি দুইয়ের অধিক ছাত্রছাত্রী আছে, তাই না? তো দুইয়ের অধিক যেখানে বোঝাবে সেখানে আমরা কি ব্যবহার করব, সেখানে হচ্ছে আমরা অ্যামাং ব্যবহার করব। ঠিক আছে? তো এখানে কি হবে, ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস। ওকে ওকে। তো আশা করি বুঝতে পারছো। এবার আসলে আমরা 3 নম্বর রুলে চলে যাই। 3 নম্বর রুলটা আছে অন অন টু। কোন একটা জিনিস যদি কোনো কিছুর উপরে টাচ করে থাকে তাহলে আমরা কি বলবো,
অন বসাবো, ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে আর কোনো কিছু যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে পড়ে তাহলে আমরা কি ব্যবহার করব? অন টু ব্যবহার করব। দেখো আমরা যদি এই উদাহরণের দিকে খেয়াল করি, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল। ঠিক আছে, তো এই দুইটা উদাহরণে খেয়াল করো। এই যে বইটার দিকে খেয়াল করো, এই বইটা কি আছে দেখো তো। এই যে বইটার দিকে খেয়াল করো, বইটা তোমার কি আছে? টেবিলের উপরে আছে, তাই না? এখন তুমি যখন টেবিলের উপরে কোনো কিছু রাখবা, সেটা অবশ্যই কি করবে? টেবিলকে টাচ করে রাখবে, তাই না? জড় বস্তু যদি হয় তাহলে কি করবে? অবশ্যই টাচ করে থাকবে, তাই তো? তো দেখো বইটা যেহেতু টেবিলের উপরে আছে তাহলে এটা কি করে আছে? টেবিলকে টাচ করে আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি বলো যে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, তাহলে এখানে কি বসাবো তুমি? যেহেতু টাচ করে আছে তাহলে আমরা কি বসাবো? অন বসাবো, ঠিক আছে। আর দেখো এই যে বিড়ালটা দেখো কি করতেছে? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল, ঠিক আছে। দেখো বিড়ালটা কি করতেছে? লাফ দিয়ে আরেকটা টেবিলের উপর পড়তেছে, তাই না? দেখুন বিড়ালটা যেহেতু লাফ দিচ্ছে তার মানে সে কি করছে? গতিশীল অবস্থায় কিছু একটার উপরে পড়তেছে, তাই তো? দেখো গতিশীল অবস্থায় যদি কোনো কিছুর উপরে পড়ে তাহলে কি হয় ভাইয়া? সেই ক্ষেত্রে আমাদের অন টু। তাহলে এই ক্ষেত্রে এখানে কি বসবে? দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। ওকে, দেখো এবার আসো রুল 4 এ। এখানে কি আছে? ওভার বা অ্যাবভ। কোন একটা জিনিস কোনো কিছুর উপরে আছে কিন্তু টাচ করে নাই, সেক্ষেত্রে কি বসবে? ওভার বা অ্যাবভ বসবে। এখন দেখো টাচ করে নাই, এক্ষেত্রে কি তুমি বিবেচনা করতে পারো? ধরো একটা পাখি উঠতেছে বা হচ্ছে একটা ঘড়ি তুমি কি করছো? কোনো একটা জিনিসের উপরে টাঙিয়ে রাখছো, তাহলে তো সেটা টাচ করে নাই, তাই না? তো এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওভার বা অ্যাবভ দুইটাই তো কোনো কিছুর উপরে টাচ করে না থাকলে বসে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ওভার কোথায় বসাবো, অ্যাবভ কোথায় বসাবো? খুব সিম্পল, যদি কোনো কিছু স্থির থাকে তাহলে হচ্ছে অ্যাবভ বসাবো, আর যদি গতিশীল থাকে তাহলে হচ্ছে ওভার বসাবা। দেখো উদাহরণ দিয়ে খেয়াল করো এখানে কি আছে? দ্য বার্ড ইজ ড্যাশ দ্য ট্রি। দেখো এখন পাখিটা যদি একটা গাছের উপরে থাকে এবং সেটাকে টাচ করে নাই, তাই না? তার মানে কি পাখিটা উঠতেছে, তার মানে কি সে গতিশীল আছে। তো সেক্ষেত্রে দেখো গতিশীল যদি থাকে ভাইয়া তাহলে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? দ্য বার্ড ইজ অ্যাবভ দ্য ট্রি। দেখো দ্য বার্ড ইজ ড্যাশ অ্যাবভ দ্য ট্রি। দেখো এখানে একটু আমার একটু মিস্টেক হয়েছে। দেখো দ্য বার্ড ইজ অ্যাবভ দ্য ট্রি, এখানে বোঝাচ্ছে যে পাখিটা গাছের উপরে আছে বাট হচ্ছে গতিশীল অবস্থায় নাই, ঠিক আছে, স্থির আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো? অ্যাবভ দ্য ট্রি। বাট পরের উদাহরণটা খেয়াল করো, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। তার মানে কি পাখিরা গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু পাখিরা আর স্থির নাই, তারা কি করতেছে? গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো দেখো যদি গতিশীল যেহেতু বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে? ওভার হবে, বুঝতে পারছো? তো দেখো আগেরটা কি ছিল? আগেরটা কিন্তু পাখিটা স্থির ছিল, ঠিক আছে। এটা কিন্তু আমার একটু মিস্টেক হয়েছিল, এদিকে খেয়াল রাখবা। দেখো পাখিটা স্থির ছিল, গাছের উপরে স্থির ছিল। তো স্থির যদি থাকে এবং গাছটাকে টাচ করে সে নাই, সেক্ষেত্রে আমরা কি দেবো? অ্যাবভ দ্য ট্রি। ওকে, আর দেখো কি বলছে? দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, মানে কি পাখিরা গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আসো 5 নম্বর রুলে দেখি। দেখো 5 নম্বর রুলে কি আছে? থ্রু বা অ্যাক্রস। কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেছে এরকম ভাব বোঝাতে আমরা কি ব্যবহার করব? থ্রু বা অ্যাক্রস ব্যবহার করব। যেমন এখানে খেয়াল করো, এই যে একটা বিড়াল, সে কি করতেছে? একটা টানেলের ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? তো সে কি করতেছে? কোনো কিছুর ভিতর দিয়ে যাচ্ছে না। তো কোনো কিছুর ভিতর দিয়ে যদি যায় তাহলে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? থ্রু বা অ্যাক্রস। দেখো এখানে উদাহরণটা খেয়াল করো, দ্য ক্যাট র্যান থ্রু দ্য টানেল, মানে কি বিড়ালটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি থ্রুর পরিবর্তে কি ব্যবহার করতে পারো ভাইয়া? থ্রুর বলতে তুমি হচ্ছে অ্যাক্রসও ব্যবহার করতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। তুমি যেটা তোমার কাছে যেটা হচ্ছে পছন্দ হয় তুমি সেটা ব্যবহার করতে পারো, থ্রু বা অ্যাক্রস, ঠিক আছে। তো এবার আসো হচ্ছে 6 নম্বর রুলে। দেখো রুলগুলো কিন্তু খুবই ইজি, তাই না? তো আরেকটা কথা বলে রাখি যে যারা হচ্ছে এই ক্লাসের স্লাইডটা চাচ্ছ বা পিডিএফটা যারা চাচ্ছ, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, দেখো 6 নম্বর রুলে আছে কি? ইন, অ্যাট, আউট। তো দেখো কখন কোনটা বসে? কোনো কিছুর ভিতরে অবস্থান করছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে ইন, আর ছোট স্থানের পূর্বে কি বসে ভাই? অ্যাট বসে, ঠিক আছে। আর কোনো কিছুর বাইরে অবস্থান করছে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক্ষেত্রে হচ্ছে আমরা আউট ব্যবহার করব। তো দেখো এখানে উদাহরণ দিকে খেয়াল করো, দ্য বুক ইজ ড্যাশ দ্য ব্যাগ। তো দেখো তুমি যদি আহ, বইটা ব্যাগের ভিতরে আছে, তো এইটা বোঝাতে কি ব্যবহার করবে? তুমি কোনো কিছুর ভিতরে আছে বোঝাতে কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়।
ঠিক আছে, তো এখানে বসবে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। ওকে, এবার আসো যে আমরা কি বললাম, অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে ইন বসে আর ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। যেমন এখানে একটা উদাহরণ খেয়াল করো, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ঠিক আছে, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। তো আমি কোথায় বসবাস করি, আমি হচ্ছে ঢাকার মিরপুরে বসবাস করি। তো এখন এইখানে দেখো ভাইয়া একটা প্রশ্ন তোমাদের মনে জাগে যে আচ্ছা এখানে তো মিরপুর বড় নাকি ঢাকা বড়, বা কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো। যেমন দেখো এখানে কি বসছে, মিরপুরের আগে অ্যাট বসছে, ঢাকার আগে ইন বসছে। বাট আরেকটা উদাহরণে তুমি যদি খেয়াল করো, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এই ক্ষেত্রে কিন্তু আবার ঢাকার আগে অ্যাট বসছে, তাই না? তো আমরা তো জানি যে ঢাকা বড় একটা সিটি, তাহলে এর আগে অ্যাট কেন বসলো? তুমি যদি এইখানে এই শব্দটার দিকে খেয়াল করো, এখানে কি আছে, অপেক্ষাকৃত বড় স্থানের পূর্বে। তো অপেক্ষাকৃত বড় মানে কি বোঝাবে, একটা সাপেক্ষে আরেকটা বড়, তাই না? তুমি যখন মিরপুর আর ঢাকা নিয়ে চিন্তা করবা, মিরপুর কি ঢাকার একটা অংশ না? মিরপুর মানে ঢাকা, পুরো যে ঢাকা শহরটা আছে বা ঢাকা জেলাটা আছে, তারই একটা অংশ কি মিরপুর, বা পুরো ঢাকা বিভাগের একটা অংশ হচ্ছে কি মিরপুর, তাই তো? তো এই ক্ষেত্রে তুমি যদি বিবেচনা করো ঢাকার মিরপুরের মধ্যে কোনটা বড় ভাইয়া, ঢাকা বড় আর কি মিরপুরটা হচ্ছে ছোট। তো এই ক্ষেত্রে অপেক্ষাকৃত বলতে এটা বোঝাচ্ছে যে সাপেক্ষে, মানে একটা সাপেক্ষে আরেকটা, ঠিক আছে? তো ঢাকার সাপেক্ষে মিরপুর কি বড় না ছোট? অবশ্যই ছোট। তো সেই ক্ষেত্রে আমরা ছোট স্থানের পূর্বে কি বসাবো, অ্যাড বসাবো। ঠিক আছে, এই দেখো ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, আর হচ্ছে বড় স্থানের পূর্বে হচ্ছে ইন বসে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করছি, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে পাশেরটাই খেয়াল করো, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ আর ঢাকার সাপেক্ষ আসছে, তাই না? তো বাংলাদেশ বলতে কি বোঝাচ্ছে, পুরো এই বাংলাদেশটাকেই বোঝাচ্ছে, তাই না? তো দেশের সাপেক্ষে একটা শহর বা একটা জেলা অবশ্যই যেটা ছোট, তাই তো? সেজন্য দেখো এখানে বাংলাদেশের সাপেক্ষে ঢাকাটা ছোট, সেজন্য এখানে কি বসছে, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, দেখো আচ্ছা এই রুলগুলা তোমাদের কাছে যে আমি ব্যাখ্যা করতেছি, তো তারপরেও তোমাদের যদি কোনো রুলে সমস্যা থাকে বা হচ্ছে কোনোটা বুঝতেছো না বা কোনো উদাহরণের সমস্যা হচ্ছে, জাস্ট কি করবা, ছবি তুলবা, আমাদের গ্রুপে পোস্ট করবা, এন্ড তোমরা হচ্ছে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবা। ওকে, ওকে। তো দেখো 7 নম্বর রুলে কি আছে, ইনটু, আউট অফ, ওয়ে ফ্রম। ঠিক আছে, তো এটাকে আমরা অনেকে উচ্চারণ করি অ্যাওয়ে ফ্রম। ঠিক আছে, তো এটা অ্যাওয়ে না, এটার উচ্চারণ হচ্ছে ওয়ে ফ্রম। ওকে, দেখো এখানে কি আছে, দেখো কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে। ঠিক আছে, আগেরটা কি ছিল, কোনো কিছুর ভিতরে অবস্থান করতেছে, কোনো কিছুর ভিতরে আছে, স্টিল আছে। ঠিক আছে, কোনো কিছুর ভিতরে আছে, সে নড়াচড়া করছে না, তো সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর দেখো কোনো কিছুর ভিতরে সে প্রবেশ করতেছে, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছুর ভিতরে প্রবেশ করতেছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইনটু। আবার কোনো কিছু থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে কি ব্যবহার করব, আউট অফ। ঠিক আছে, মানে ধরো তুমি একটা কোনো একটা রুমের ভিতরে ছিলা বা কোনো একটা জায়গায় ছিল, সেখান থেকে তুমি বেরোচ্ছ, সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব। আর দূরে সরে যাচ্ছে মানে তুমি একটা কোনো জায়গা থেকে বেরিয়েছো এবং সেখান থেকে তুমি কি করছো, ওই জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ওয়ে ফ্রম। বুঝতে পারছো? দেখো উদাহরণ পড়লে আরেকটু ক্লিয়ার হবা। দেখো এখানে কি বলছে, আই অ্যাম এন্টারিং ইনটু দ্য রেস্টুরেন্ট, মানে কি আমি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছি, মানে আমি বাইরে ছিলাম, রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছি। ঠিক আছে, তো এখানে কি হবে, আই অ্যাম এন্টারিং ইনটু দ্য রেস্টুরেন্ট। ওকে, পরেরটা খেয়াল করো, আই এম গোয়িং আউট অফ দ্য রেস্টুরেন্ট, মানে কি আমি রেস্টুরেন্ট থেকে বাইরে বের হচ্ছি। ঠিক আছে, এবার লাস্ট উদাহরণটা খেয়াল করো, আই এম ওয়াকিং ওয়ে ফ্রম দ্য রেস্টুরেন্ট, আমি কি করছি, রেস্টুরেন্ট থেকে দূরে সরে যাচ্ছি। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তো এবার আসো একটা ইন্টারেস্টিং রুলে, রুল নাম্বার 8। এখানে আছে দেখো টুয়ার্ডস আর হচ্ছে কি অ্যালং, তাই না? তো দেখো কখন কোনটা ব্যবহার করব, কোন একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব, আর কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। ঠিক আছে, এবার এই টু আর হচ্ছে টুয়ার্ডস এই দুইটার মধ্যে গিয়ে তোমাদের হচ্ছে অনেক ঝামেলা বেঁধে যায়, তাই না? তো কোনো ঝামেলা বাজবে না, জাস্ট একটু ভালো করে খেয়াল করে আমার কথাগুলো। দেখো এখানে কি আছে, আর কোনো কিছু ধরে ধরে চলাচল করছে বা কোনো কিছু ধরে ধরে চললে বা কারোর সাথে বোঝাতে আমরা কি ব্যবহার করি, অ্যালং ব্যবহার করি। ওকে, তো এখন আমরা উদাহরণটা খেয়াল করি, দেখো এবার তার আগে চলো আমরা হচ্ছে টু আর টুয়ার্ডস এটা একটু ক্লিয়ার করি। তো টু আসলে কোথায় বসে ভাইয়া, তুমি কোন একটা জায়গায় যাচ্ছ, নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছ, সেক্ষেত্রে হচ্ছে টু ব্যবহার করবা। আর টুয়ার্ডসটা কোথায় ব্যবহার করবা, তুমি কোন একটা কিছুর দিকে যাচ্ছ, সেক্ষেত্রে টুয়ার্ডস ব্যবহার করবা। যেমন ধরো একটা ছেলে তার মাকে বললো যে মা আমি স্কুলের দিকে যাচ্ছি। ঠিক আছে, আরেকটা ছেলে তার মাকে বললো যে মা আমি স্কুলে যাচ্ছি।
তো দুইটা বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? একজন বলছে কি আমি স্কুলের দিকে যাচ্ছি, আরেকজন হচ্ছে স্কুলে যাচ্ছি। যেমন এই দুইটা ছবির দিকে তুমি যদি খেয়াল করো, দেখো এই যে ধরো এই ছেলেটা বলছে যে মা আমি স্কুলে যাচ্ছি, আর এই ছেলেটা বলছে যে মা আমি স্কুলের দিকে যাচ্ছি। তো দেখো এর ইন্টেনশনটা কিন্তু একটু খারাপ আছে। কিরকম খারাপ ইন্টেনশন আছে? তুমি যদি একটু খেয়াল করো, একটু হাসতেছে, তাই না? আমরা দেখতেছি যে একটু হাসতেছে। ধরো সে তার মাকে বললো যে মম আই এম গোয়িং টুয়ার্ড স্কুল, মানে মা আমি আমি হচ্ছে স্কুলের দিকে যাচ্ছি। ঠিক আছে, সে বললো যে আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে কি সে স্কুলের দিকে যাবে ঠিকই, বাট স্কুলে যাবে না। নির্দিষ্ট করে সে স্কুলে যাবে না। ঠিক আছে, সে কি করবে, স্কুলের সামনে গিয়ে পাশ দিয়ে খেলার মাঠে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তার সে কি ইন্টেনশনটা, মানে হচ্ছে একটা খারাপ ইন্টেনশন নিয়ে সে বলছে, মানে বদ ইন্টেনশন নিয়ে বলছে। ঠিক আছে, আর এই ছেলেটা কি বলছে, মা আমি স্কুলে যাব। সে কি বললো, মম আই এম গোয়িং টু স্কুল, মানে কি আমি স্কুলে যাচ্ছি। যেহেতু সে টু প্রিপোজিশনটা ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে সে নির্দিষ্ট করে স্কুলেই যাবে, সে অন্য কোথাও যাবে না। এইটা হচ্ছে টু আর টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য। আমি কি বোঝাতে পারলাম? ওকে, সো চলো আরেকবার হচ্ছে রিক্যাপ করছি আমি। কি বলছি, নির্দিষ্ট করে তুমি যেখানে যাবা সেইটা বোঝাতে টু ব্যবহার করবা। তুমি হচ্ছে ওই জায়গাটার দিকে যাবা, বাট ওই জায়গায় নির্দিষ্ট করে যাবা না। বুঝতে পারছো? সেক্ষেত্রে টুয়ার্ডস ব্যবহার করবা। দেখো এখানে বলছে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, এই যে এই ছেলেটা সে কি করছে, স্কুলে যাচ্ছে, মানে নির্দিষ্ট করে সে স্কুলেই যাচ্ছে, অন্য কোথাও যাওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, দ্য বয় ইজ গোয়িং টুয়ার্ড স্কুল, এই যে এই ছেলেটা কি করছে, স্কুলের দিকে যাচ্ছে। বাট সে স্কুলে যে যাবে এটার কোনো সিওরিটি নাই। সে স্কুলের দিকে গিয়ে কি করবে, খেলার মাঠেও যেতে পারে বা হচ্ছে বন্ধুর বাসায়ও যেতে পারে, সেটা তার ইচ্ছা। বাট যেহেতু সে টুয়ার্ডস কথাটা ব্যবহার করছে, তার মানে তার মাঝে ঘাপলা আছে, সে স্কুলে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। বুঝতে পারছো? এবার আসো লাস্টে কি বলা ছিল, আর কোনো কিছু ধরে ধরে চললে বা কারোর সাথে বোঝাতে অ্যালং বসে। ঠিক আছে, দেখো ধরো তুমি তোমার মায়ের সাথে বা তোমার বন্ধুর সাথে কোনো একটা জায়গায় গেলা, সেক্ষেত্রে তুমি হচ্ছে অ্যালং ব্যবহার করবা। ঠিক আছে, বা তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে রাস্তা ধরে ধরে যাচ্ছ। ঠিক আছে, সেক্ষেত্রে বা রাস্তা ধরে ধরে বলতে তোমার হচ্ছে রাস্তা হাত দিয়ে ধরে ধরে এরকম কিন্তু না, মানে হচ্ছে রাস্তা যেদিকে গেছে তুমি রাস্তা বরাবর যাচ্ছ, এদিক সেদিকে না। মানে হচ্ছে রাস্তার পাশে থাকে না ফুটপাথ বা হচ্ছে তোমার কাঁচা রাস্তা বা শর্টকাট ওয়ে থাকে না, এরকম না। তো তুমি মেইন রোড ধরে ধরে যাচ্ছ, এরকম বোঝাচ্ছে আর কি। যেমন উদাহরণটা দিকে খেয়াল করো, হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে কি সে রাস্তা ধরে ধরে যাচ্ছিল। ধরো সে কি করলো, সে হচ্ছে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে, সে কি করছে, রাস্তা একদম ধরে ধরে যাচ্ছে, মানে যেদিকে তার বন্ধু যেভাবে বলে দিছে যে তুই সোজা গিয়ে ডানে যাবি, তারপর বামে যাবি, তারপর ইউটার্ন নিবি, তারপর লেফট যাবি, এভাবে এভাবে এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, মানে সে তার কথা মতো সে ইনস্ট্রাকশনটা ফলো করে রাস্তাটা ধরে ধরে যাচ্ছে। ঠিক আছে, সো এই কেসটা বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। আরেকটা কি ক্ষেত্রে আছে ভাই, কারোর সাথে বোঝাতে, যেমন ধর হি কেম অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, মানে কি সে তার বন্ধুর সাথে এসেছিল। এই দেখো এখানে কারোর সাথে বোঝাইছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, অ্যালং ব্যবহার করছি। বুঝতে পারছো? এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই দেখো অ্যালং এরপরে কি বসছে, অ্যালংটা যখন তুমি কারোর সাথে বোঝাবা সেক্ষেত্রে হচ্ছে কি বসবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, এই এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে তোমার এই যে উইথ। বুঝতে পারছো? এখানে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে এই যে উইথটা, অ্যালং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, উইথ বসে। তো এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে এই যে এখানে হি ওয়াজ ওয়াকিং অ্যালং, তো এইখানে উইথ কেন বসলো না? তো দেখো ভালো করে খেয়াল করো, অ্যালং এর সাথে উইথ তখনই বসবে যখন হচ্ছে তুমি কারোর সাথে বোঝাবে। অ্যালংটা যখন কারোর সাথে বোঝাবে, এই কেসে তুমি যখন ব্যবহার করবা সেক্ষেত্রে হচ্ছে অ্যালং এর সাথে উইথ বসবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তো এই সব কিছু তোমার হচ্ছে কোথায় কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সবগুলো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পিডিএফটা রয়েছে সেখানে পেয়ে যাবা। আর পিডিএফটা হচ্ছে গ্রুপে পোস্ট করা থাকবে, আর হচ্ছে গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো এবার আসো আমরা হচ্ছে 9 নম্বর রুলের দিকে যাই। 9 নম্বর রুলে বলা হয়েছে আন্ডার আর হচ্ছে বিলো। দেখো দুইটা দ্বারাই নিচে বোঝায়, বাট কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখো কোনো মান বা স্তরের নিচে থাকলে বিলো বসে। যেমন ধরো কোনো মান বা স্তরের নিচে বলতে কি বোঝাচ্ছি আমি, ধরো যে কোনো একটা দিনের তাপমাত্রা বোঝাচ্ছ, ধরো যে বলা হলো যে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বুঝতে পারছো? এক্সাক্ট মানটা বলা নাই, তোমাকে এভাবে বললো যে আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো একটা আমি মান বললাম না, মানটা কি ভাইয়া, 30 ডিগ্রি সেলসিয়াস। তো এইরকম একটা মানের নিচে যখন তোমাকে কোনো কিছু বোঝাবে সেক্ষেত্রে তুমি কি করবা, বিলো ব্যবহার করবা। বুঝতে পারছো? অথবা ধরো যে
তোমরা তো দেখে থাকবা যে বন্যা যখন হয় তখন কি দেওয়া থাকে, একটা বিপদ সীমা দেওয়া থাকে, তাই না? বলা হয় না যে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই না? বিপদ সীমার এত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বলা হয় না? তো এই ক্ষেত্রে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে। তো এই যে এরকম যখন মান দেওয়া থাকবে বা একটা স্তর যখন দেওয়া থাকবে, তখন তুমি কি করবা, বিলো ব্যবহার করবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে নিচে বোঝাতে তুমি কি ব্যবহার করবা, বিলো ব্যবহার করবা। আর দেখো কোনো কিছু সরাসরি নিচে, কোনো কিছুর সরাসরি নিচে আছে, বা ধরো যে কোনো একটা কিছুর মানটান কিছু দেওয়া নাই, জাস্ট সরাসরি নিচে আছে, ঠিক আছে? ধরো বোঝাচ্ছে যে সে বালকটা কি আছে, ধরো যে বলা হয়েছে যে বিড়ালটা টেবিলের নিচে আছে, ঠিক আছে? তার মানে কি সরাসরি টেবিলের নিচে বোঝাচ্ছে, এখানে কি কোনো মান টান দেওয়া আছে, নাই। তো একটা কেস হচ্ছে যে কোনো একটা কিছু সরাসরি নিচে বোঝাবে, আরেকটা হচ্ছে কোনো কিছু নিচে তল স্পর্শ করে আছে এরকম বোঝাবে, তাহলে হচ্ছে আন্ডার। ঠিক আছে, দুইটা কেস এখানে। দেখো আন্ডারে কয়টা কেস ভাই, আন্ডারে হচ্ছে দুইটা কেস। একটা হচ্ছে কোনো কিছুর সরাসরি নিচে, ঠিক আছে, সরাসরি নিচে আছে, ধরো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, মানে কি বিড়ালটা টেবিলের নিচে আছে, এখানে কি বলছি, সরাসরি নিচে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো বিড়ালটা যেহেতু টেবিলের নিচে আছে, এ দ্বারা কি আমি বোঝাচ্ছি যে টেবিলটা স্পর্শ করে আছে বা টেবিলের তলটা স্পর্শ করে আছে, না কিন্তু, তাই না? আমি কিন্তু বলছি যে জাস্ট নিচে আছে, সরাসরি নিচে, বাট কোনো মানটান নির্ধারণ করে দেই নাই। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, আন্ডার ব্যবহার করবো। আরেকটা কেস হচ্ছে কি, কোন একটা কিছু নিচে আছে এবং হচ্ছে তল স্পর্শ করে আছে। তল স্পর্শ করে কিভাবে, ধরো আমি বললাম যে তুমি খাটের নিচে আছো, তাই না? তো তুমি যখন খাটের নিচে থাকবা, এখানে ধরো যে মোস্ট প্রবাবলি তোমার কি হবে, তুমি খাটের সাথে স্পর্শ করেই থাকবা, তাই না? কারণ তোমার মতো বা ধরো যে আমাদের মতো একটা বিশাল দেহের অধিকারী যখন আমরা খাটের নিচে যাব, তখন অবশ্যই সেটা আমাদের স্পর্শ করে থাকবে, তাই তো? তো আমরা চাইলেও কি করতে পারবো না, সেই স্পর্শটাকে এড়াতে পারবো না। তো এরকম কেস যদি বোঝায়, তুমি সেই ক্ষেত্রে আন্ডার ব্যবহার করবা, বুঝতে পারছো? বাট বিলো আমরা কখন ব্যবহার করবো, যখন কোনো একটা মান দেওয়া থাকবে বা কোনো একটা স্তর দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে বিলো ব্যবহার করবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো উদাহরণটা দিয়ে খেয়াল করো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, ঠিক আছে, মানে কি বিড়ালটা টেবিলের নিচে আছে। আর দ্য টেম্পারেচার ইজ বিলো 10 ডিগ্রি, মানে কি তাপমাত্রা 10 ডিগ্রি নিচে, বুঝতে পারছো? ওকে, তো এবার আসো আমরা হচ্ছে রুল 10-এর দিকে যাই। এখানে আছে বিসাইড, বিসাইডস আর হচ্ছে বিহাইন্ড, ঠিক আছে? তো দেখো এই তিনটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? তো দেখো এখানে বিহাইন্ড, এটাকে আমরা আরেকভাবে উচ্চারণ করতে পারি, সেটা হচ্ছে বাহাইন্ড। ওকে, দেখো তো কখন কোনটা ব্যবহার করব, কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করব, পিছনে বোঝাতে বাহাইন্ড ব্যবহার করব বা বিহাইন্ড ব্যবহার করব, আর হচ্ছে এছাড়াও অর্থে আমরা হচ্ছে বিসাইডস ব্যবহার করব, বুঝতে পারছো? আর এই বিসাইডস এর ব্যবহারটা তোমরা হচ্ছে কি করবা, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজে প্রায় দেখতে পাবা, ঠিক আছে? এই যে বিসাইডসটা, এটা হচ্ছে বেশিরভাগ ব্যবহৃত হয়, ঠিক আছে? বিসাইডসটা হচ্ছে বেশি ব্যবহৃত হয়। ওকে, তো উদাহরণ থেকে খেয়াল করো, দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ট্রি। তুমি যে এই বালকটার দিকে খেয়াল করো, সে কি আছে, গাছের পেছনে আছে, তাই না? তো গাছের পেছনে বোঝাতে কি ব্যবহৃত হবে, বিহাইন্ড বা বাহাইন্ড। দ্য বয় ইজ বিসাইড দ্য ট্রি, বালকটা কি হচ্ছে, বালকটা হচ্ছে গাছের পাশে বসে আছে, তাই না? তো পাশে যখন বোঝাবা তখন কি ব্যবহার করবা, পাশে বোঝাতে হচ্ছে আমরা বিসাইড ব্যবহার করবো। ওকে, আর বিসাইডস এটা কখন ব্যবহার করবি, ব্যবহার করি আমরা এছাড়া অর্থে ব্যবহার করি আমরা, ঠিক আছে? তো এছাড়া অর্থে কি ব্যবহার করি, যেমন ধরো আমি বললাম যে আমি চা ছাড়াও কফি পছন্দ করি, বা হচ্ছে ধরো আমি বললাম যে আমি চিপস ছাড়াও কেকও পছন্দ করি, ঠিক আছে? আমি চিপস ছাড়াও কেক খেতে পছন্দ করি। তো ধরো এই ক্ষেত্রে আমরা কি করলাম, যে একটা কিছু ছাড়াও আরেকটা কিছু খেতে পছন্দ করি, বা এছাড়াও বোঝাচ্ছে, তাই না? যেমন দেখো বিসাইডস টি আই লাইক কফি, মানে চা ছাড়াও আমি কফি পছন্দ করি, ঠিক আছে? তো এরকম এছাড়াও অর্থে তুমি কি ব্যবহার করবা, বিসাইডস ব্যবহার করবা, বুঝতে পারছো? আর দেখো বিসাইডস কোথায় বসবে, এটা তুমি যদি সহজে বুঝতে চাও, সেক্ষেত্রে দেখবা যে বিসাইডস এর পরে কি থাকবে, বিসাইডস এর পরে একটা কমা থাকবে, অথবা বিসাইডস এর পর একটা একটা হচ্ছে কি থাকবে, একটা নাউন থাকবে বা একটা ওয়ার্ড থাকবে, তারপর একটা কমা থাকবে, বুঝতে পারছো? তো এরকম কেস যখন থাকবে, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে এখানে বিসাইডস হবে। আর সবচেয়ে যে ইফেক্টিভ ওয়ে, সেটা হচ্ছে যে তোমাকে অর্থটা বুঝতে হবে ভাই, ঠিক আছে? দেখো আমি ইংলিশে যত রুলই তোমাকে দেই না কেন, সবচেয়ে আগে সবার আগে যেটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া একটা সেন্টেন্সের অর্থ তোমাকে জানতে হবে, ঠিক আছে? তুমি যদি একটা সেন্টেন্সের অর্থ জানো, দেখবা যে এই রুল তোমার অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে তুমি নিজেও জানবা না, যে এখানে এটা বসতেছে, অটোমেটিক তুমি বসাতে পারবা, বুঝতে পারছো? আর হচ্ছে দেখো, যে আমি যত রুলসই দেই না কেন, তুমি যদি অর্থ না জানো, তাহলে কিন্তু তুমি বসাতে পারবা না, ঠিক আছে? যেমন ধরো আমি বলে দিলাম যে কোনো কিছুর পাশে বোঝাতে
বিসাইড বসে। এখন একটা সেন্টেন্সে এটা যে পাশে বোঝাইছে এটার জন্য তো তোমাকে অর্থটা জানতে হবে নাকি? তো অর্থটা জানার জন্য তোমাকে কি করতে হবে? অর্থটা জানার জন্য তোমাকে হচ্ছে ভোকাবুলারি পড়তে হবে বেশি বেশি। ঠিক আছে? তো ভোকাবুলারির জন্য তোমরা কি করতে পারো? ভোকাবুলারির জন্য তোমরা হচ্ছে ডিকশনারি ফলো করতে পারো, বা হচ্ছে তোমরা আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে তোমরা যখন বই পড়বা, তোমাদের হচ্ছে ইংলিশ ফর টুডে বই আছে তাই না? তো ইংলিশ ফার্স্ট ওর বইটা যখন তোমরা পড়বা তখন কি করবা, বই পড়ার সময় যে শব্দগুলো তোমার কাছে কি লাগবে, আননোন লাগবে, অপরিচিত লাগবে, সেটা কি করবা, সেটা হচ্ছে তুমি মার্কিং করবা। তারপরে কি করবা, তোমরা তো সবাই হচ্ছে যে স্মার্টফোন ইউজ করো নিশ্চয়ই, নাহলে তো ভিডিওটা দেখতে পাচ্ছ না অবশ্যই। স্মার্টফোন ইউজ করো দেখেই তো ভিডিওটা দেখতে পাচ্ছ, বা পিসি যেটাই ইউজ করো না কেন, তোমরা কি করবা, জাস্ট হচ্ছে সেটাকে সার্চ করবা, সার্চ করে অর্থটা জানবা, জানার পরে একটা নোটবুকে বা একটা ডায়েরিতে বা হচ্ছে একটা খাতা বানাবা, সেখানে কি করবা, জাস্ট ওই শব্দটা নোট করবা। ঠিক আছে? তো এরকম যতগুলা আননোন শব্দ তোমার সামনে আসবে সবগুলো হচ্ছে তুমি নোট করবা, অর্থ জেনে নোট করে ফেলবা। ঠিক আছে? তো এইভাবে নোট করতে করতে একটা সময় শেষে তুমি যখন পুরো এসএসসি সিলেবাসটা শেষ করবা তোমার ইংলিশ ফর টুডে বইয়ের, একটা সময় গিয়ে দেখবা যে তোমার অনেক অনেক শব্দ জানা তোমার জানা হয়ে গেছে। ঠিক আছে? নতুন করে কিছু তোমার পড়া লাগতেছে না। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, তোমার একসাথে হচ্ছে দুই কাজ হবে, এক দিলে দুই ভাগে যাকে বলে। বুঝতে পারছো? ওকে। তো এবার আসা হচ্ছে রুল 11, আর হচ্ছে আমাদের তিনটা রুল আছে, তাই হচ্ছে শেষ। দেখো, অন, ইন এবং হচ্ছে অ্যাট। দিন বা তারিখের আগে আমাদের কি বসে? অন বসে। মাস বা বছরের আগে ইন বসে, এবং হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে আমাদের কি বসে? নির্দিষ্ট সময়ের পূর্বে হচ্ছে আমাদের অ্যাট বসে। বুঝতে পারছো? তো এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে কি বলছে, হি ডাইড at 5 p.m. on Saturday in 2019। দেখো এখানে যদি আমরা একটু রুলটা ধরে ধরে জিনিসটা ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবা। দিন বা তারিখের আগে কি বসে ভাইয়া? অন বসে, তাই না? দিন বা তারিখের আগে অন বসে। তো এইখানে তুমি খেয়াল করো, মাস বা বছরের আগে কি বসে? ইন বসে। আর হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। বা নির্দিষ্ট সময়টা কি, দেখো এখানে বলা হয়েছে যে একটা লোক 2019 সালে মারা গেছে। বুঝতে পারছো? দেখো এখানে কিভাবে নির্দিষ্ট করা হয়েছে তুমি দেখো, প্রথমে বলে দিলাম যে একটা লোক 2019 সালে মারা গেছে। ওয়েল, 2019 সালে কবে মারা গেছে, কয়টার সময় মারা গেছে বলা নাই। ঠিক আছে? বলা হয়েছে কি একটা লোক 2019 সালে মারা গেছে। এবার তোমাকে আরেকটু নির্দিষ্ট করে দিলাম, সেটা কি, আরেকটু নির্দিষ্ট করে তোমাকে বললাম যে একটা লোক 2019 সালের কোনো একটা শনিবারে মারা গেছে। ঠিক আছে? বলে দিলাম যে কোনো একটা শনিবারে মারা গেছে। ওকে। তো এবার কি তোমাকে আরেকটু নির্দিষ্ট করে দিলাম না? ওকে। এবার আসো আরেকটু তোমাকে ডিফাইন করে দিই, আরেকটু নির্দিষ্ট করে দিই তোমাকে, সেটা কি, একটা লোক 2019 সালের কোনো একটা শনিবারে বিকাল 5টার সময় মারা গেছে। দেখো তাহলে কি আমি জিনিসটা একেবারে নির্দিষ্ট করে দিলাম না? তো আরেকবার তোমাকে যদি আরেকটু নির্দিষ্ট করে দেই যে কোনো একটা লোক 2019 সালের ফেব্রুয়ারি মাসে, ধরো যে 1 তারিখে তোমার কি হয়েছে, বিকেল 5টার সময় মারা গেছে, তাহলে দেখো জিনিসটা আমি একবারে নির্দিষ্ট করে দিলাম। তো এখন দেখো এইখানে সবচেয়ে নির্দিষ্ট করে কোন জিনিসটা বোঝাচ্ছে ভাইয়া? এখানে বিকেল 5টা, তাই না? দেখো আমি যখন বললাম যে একটা লোক 2019 সালে মারা গেছে, ওয়েল 2019 সালে মারা গেছে, বাট কবে কখন জানা নাই, তাই না? তো আমি যখন বললাম যে 2019 সালে কোন একটা শনিবারে মারা গেছে, তার মানে কি তুমি আরেকটু বুঝতে পারতেছো, আরেকটু নির্দিষ্ট হইছো, পুরোপুরি নির্দিষ্ট না। যখন আমি বললাম যে 2019 সালে শনিবারে বিকেল 5টার সময় মারা গেছে, তার মানে কি তুমি হচ্ছে একদম ভালো রকমের নির্দিষ্ট হয়ে গেছো যে কয়টার সময় মারা গেছে তুমি সেটাও জানো। ঠিক আছে? তো এরকম তুমি যখন দেখবা যে তোমার কয়েকটা জিনিস দেওয়া আছে, সেখানে হচ্ছে যে তুমি তখন ওই সেন্টেন্সে তুমি ফাইন্ড আউট করবা যে কোন জিনিসটা দ্বারা সবচেয়ে বেশি নির্দিষ্ট বোঝাচ্ছে, তার আগে তুমি অ্যাড বসাবা। ঠিক আছে? সবচেয়ে বেশি নির্দিষ্টতা বোঝাচ্ছে বিকেল 5টা, তাই না? তো এর আগে তুমি কি বসাবা? এর আগে হচ্ছে তুমি অ্যাড বসাবা। ঠিক আছে? তারপরে কি ভাই, তারপরে কোনটা দ্বারা নির্দিষ্ট বোঝাচ্ছে, মানে তার চেয়ে একটু কম নির্দিষ্ট বোঝাচ্ছে কোনটা দ্বারা, তার চেয়ে একটু কম নির্দিষ্ট বোঝাচ্ছে তোমার এই যে শনিবার, তাহলে তার পূর্বে কি বসাবা? অন বসাবা। ঠিক আছে? আর দেখো এখানে দেওয়াই আছে যে দিন বা তারিখের আগে অন বসে। ঠিক আছে? দেখো এখানে স্যাটারডে, এটা কি একটা দিন না? তো এর আগে কি বসাবা? সিম্পলি অন বসাবা। ওকে। দেখো তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার, দেখো তারপরে আছে 2019 সালে, তাই না? এখানে কি আছে, মাস বা বছরের আগে কি বসে? ইন বসে। তো 2019, তো এটা তো একটা বছর, তাই না? তো এর আগে কি বসবে? এর আগে হচ্ছে ইন বসবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এবার হচ্ছে আমরা রুল নাম্বার 12 এর দিকে যাই।
তো এখানে বলা আছে ইন, অন আর হচ্ছে টু। দেখো ইন, অন, টু, দেখো এটা কিন্তু অনেকবার চলে আসছে তাই না, ইন, অ্যাট, অন, এগুলো কিন্তু আমরা এই জাতীয় কিন্তু আমরা কয়টা রুল দেখলাম, 3টা রুল দেখলাম। তো তোমাকে ভিন্ন ভিন্ন কেসে ভিন্ন ভিন্ন কেসে তোমাকে কেসটা খেয়াল করতে হবে যে কোন কেসে কি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। দেখো অন কিন্তু বিভিন্ন কেসে ব্যবহৃত, কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে, আবার এখানে আমরা দেখলাম যে দিন বা তারিখের পূর্বে অন বসে, বুঝতে পারছো। তো এটা কিন্তু শুধু একটা জিনিস বোঝাচ্ছে না, তো কোন কেসে কি ব্যবহৃত হচ্ছে সেটা একটু খেয়াল করবো। দেখো এইখানে আবার ইন, অন, টুটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, দেখো সীমার মধ্যে অবস্থান করলে, ঠিক আছে। ধরো কোনো একটা সীমানা তোমাকে নির্ধারণ করে দিছে, ধরো বাংলাদেশ, এর মাঝে যদি কোনো একটা জিনিস বোঝায় তাহলে তুমি ইন বসাবা। সীমার বাইরে অবস্থান করলে কি বসাবা, টু বসাবা। আর যদি সীমার মধ্যে উপরিভাগে অবস্থান করে তাহলে হচ্ছে কি বসাবা, অন বসাবা। দেখো তোমাদের হয়তো একটু গোলমেলে লাগছে তাই না, দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি উদাহরণগুলোর সাহায্যে। এখানে কি বলছে, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ। দেখো বাংলাদেশ কি, বাংলাদেশে একটা সীমানা রয়েছে তাই না, আমরা জানি বাংলাদেশের একটা সীমানা আছে, তাই তো। তো বাংলাদেশের সীমানার ভেতরে কি বলছে, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, তার মানে কি ঢাকা বাংলাদেশের সীমানার মধ্যে অবস্থিত, এটাই তো বোঝাচ্ছে, তাই না। তো কোনো একটা কিছু সীমানার মধ্যে যখন বোঝাবে তখন তুমি কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা। তো এখানে আমরা কি ব্যবহার করছি, ইন ব্যবহার করছি। এবার আসো, কোন একটা সীমানার বাইরে যখন বোঝাবে তখন তুমি কি ব্যবহার করবা, টু ব্যবহার করবা। দেখো মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, মানে কি মায়ানমার বাংলাদেশের কোথায় অবস্থিত, মায়ানমার বাংলাদেশের হচ্ছে সাউথে অবস্থিত বা হচ্ছে দক্ষিণে অবস্থিত, ঠিক আছে, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। দেখো তো মায়ানমার কি বাংলাদেশের সীমানার ভিতরে অবস্থান করছে, অবশ্যই না, বাংলাদেশের সীমানার বাইরে অবস্থান করছে, তাই না। তো আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলছি, সো বাংলাদেশের বাইরে অবস্থান করছে, সীমানার বাইরে অবস্থান করছে, তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, টু ব্যবহার করব। আরেকটা আসো, যেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে কি ভাইয়া, কোনো একটা সীমানার মধ্যে উপরিভাগে অবস্থান করলে আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। দেখো মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, মানে কি মাউন্ট এভারেস্ট কি করছে, তোমার নেপালের উপরিভাগে অবস্থান করতেছে, তাই না। তো দেখো কোনো একটা পর্বত যখন, পর্বত কি থাকে ভাই, পর্বত হচ্ছে সিম্পলি কোন একটা দেশের উপরিভাগে অবস্থান করে না, তাই না। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, অন ব্যবহার করবো। তো এরকম তুমি যখন দেখবা যে কোনো একটা কিছু উপরিভাগে অবস্থান করতেছে, আর উপরিভাগে মোস্ট অফ দ্য কেসেস তোমার কি ব্যবহার করে, পর্বতটাই উপরিভাগে অবস্থান করে, বুঝতে পারছো। আর কিছু থাকতে পারে বাট পর্বতটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উপরিভাগে অবস্থান করা বোঝায়। তো এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, অন ব্যবহার করবা। ক্লিয়ার। তো আরেকবার আমি রিক্যাপ করছি, কোনো কিছু সীমানার মধ্যে যদি বোঝায় তাহলে কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা, সীমানার বাইরে বোঝালে টু ব্যবহার করবা, আর সীমানার মধ্যে উপরিভাগে অবস্থান করলে অন ব্যবহার করবা। আশা করি ক্লিয়ার। ওকে, তো চলো আমরা হচ্ছে রুল নাম্বার 13-এ চলে যাই। এখানে আছে ইন, বাই, বিফোর, আফটার। তো দেখো ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। ধরো তুমি কিছু তুমি বললা যে আমি হচ্ছে যে আগামীকালকে 5টার মধ্যে কাজটা করব, ঠিক আছে, তাহলে কি, বা হচ্ছে আগামীকালকে বা হচ্ছে ভবিষ্যৎকালে ধরো যে আমি 1 সপ্তাহের মধ্যে কাজটা করব, তাহলে কি ভবিষ্যৎকালের ব্যাপক দেখো আমি আরেকটু ক্লিয়ার করছি। দেখো আমি তোমাকে দুইটা উদাহরণ দিচ্ছি, আমি বললাম যে আমি এই কাজটা আগামীকাল বিকালের মধ্যে করব, আরেকটা উদাহরণ দিলাম যে আমি এই কাজটা 1 সপ্তাহের মধ্যে করব। তো দেখো কোনটা ব্যাপক সময়, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে যে বলছি এটা একটু লং টাইম না। তো দেখো ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। তো দেখো 1 সপ্তাহের মধ্যে, আচ্ছা 1 সপ্তাহের মধ্যে এটা কি ভবিষ্যৎকাল না, এটা কি ভবিষ্যতে ঘটবে না, হ্যাঁ, তার মানে কি ভবিষ্যৎকালের আমি কি বোঝাচ্ছি, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে কি বসে, ইন বসে, ঠিক আছে। ওকে, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর, আর অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে কি বসে, আফটার বসে, বুঝতে পারছো। তো ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে কি বসে, ইন বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই বা বিফোর বসে, মানে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই বা বিফোর বসে, আর হচ্ছে অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার বসে। যেমন দেখো 3টা উদাহরণ দেওয়া হয়েছে, তুমি যদি খেয়াল করো, হি উইল কাম ব্যাক ড্যাশ আ উইক, সে কি করবে, সে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, তাই না। তো দেখো 1 সপ্তাহ একটা ব্যাপক সময় না, অবশ্যই ব্যাপক সময়। তো সে কি করবে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে, তো সে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, তো মধ্যে বোঝাইছে না, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ইন ব্যবহার করবো। একটা দেখো বলা হয়েছে হি উইল কাম ব্যাক বাই 5 PM, দেখো তার মানে কি সে ফিরে আসবে কখন, 5টার পূর্বে, বুঝতে পারছো। তো ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে আমরা কি ব্যবহার করবো, বাই ব্যবহার করব। তো দেখো বিকেল 5টা, এটা তো একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই তো। তো নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে আমরা কি ব্যবহার করব, বাই ব্যবহার করব। আর দেখো অতীতকালের ব্যাপক সময় পূর্বে আফটার ব্যবহার করবো। যেমন দেখো এখানে বলছে হি ইজ কামিং আফটার 5 months, বুঝতে পারছো। তাহলে এখানে কি বলছে, সে 5 মাস পরে আসতেছে। তো দেখো এখানে একটু প্যাচ আছে, জিনিসটা হচ্ছে দেখো এখানে কথাটা শুনতে মনে হচ্ছে ভবিষ্যৎকালে, তাই না, সে আসছে,
5 মাস পরে আসতেছে। তো কথাটা শুনতে কি মনে হচ্ছে? ভবিষ্যৎকালের মনে হচ্ছে, তাই না? বাট এইটা অতীতকালের। কিভাবে বুঝলাম? দেখো, সে কিন্তু 5টা মাস অলরেডি কি করেছে সে? অতিবাহিত করেছে এবং তারপরে সে কিন্তু আসতেছে। তার মানে কি? তার 5টি মাস সে হচ্ছে অতিবাহিত করার পরে আসতেছে। তার মানে দেখো, এই যে 5টা মাস চলে গেছে, তার মানে এটা কি অতীত হয়ে গেছে না? তো সেজন্য এটা হচ্ছে ভাইয়া অতীতকাল। ওকে, বোঝাতে পেরেছি? আশা করি। তো দেখো, তো সে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তো এইটা হচ্ছে অতীতকালের ঘটনা বোঝাচ্ছে। আর দেখো 5 মাস, তো এটা অবশ্যই ব্যাপক একটা সময়, তাই না? তো 5 মাস তো তোমার হচ্ছে কম সময় না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি অতীতকালের ব্যাপক সময়ের পরে কি বসে? অতীতকালের ব্যাপক সময়ের পরে হচ্ছে আফটার বসে। বুঝতে পারছো? তো এখানে কি বসবে? হি ইজ কামিং আফটার 5 মান্থস। ওকে, ওকে। তো এবার আসো হচ্ছে রুল 14। এখানে হচ্ছে কি সিন্স, ফর আর হচ্ছে ফ্রম। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কি বসে? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে আর ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। আর ফ্রম কি বসে? সব টেন্সে নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে। বুঝতে পারছো? ফ্রম সব টেন্সে নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? দেখো, এখানে কি বসছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, ইট হ্যাজ বিন রেনিং, এটা কোন টেন্স ভাইয়া? যেহেতু হ্যাজ আছে আর হচ্ছে বিন আছে, তাহলে এটা কি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বসবে? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে, তাই না? দেখো, ফ্রাইডে মানে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, তো দিনটা আমি নির্দিষ্ট করে দিছি না কবে থেকে বৃষ্টি হচ্ছে? শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। তো নির্দিষ্ট করে যেহেতু দিছি, তো এর পূর্বে কি বসবে? এর পূর্বে হচ্ছে সিন্স বসবে। বুঝতে পারছো? ওকে। এবার আসো, এখানে কি বলা আছে? ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক। দেখো, এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে দেই নাই। 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, বাট 1 সপ্তাহের কোন দিন থেকে বৃষ্টি হচ্ছে আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই, তাই তো? তো এখানে ব্যাপক সময় বোঝাচ্ছে, তো ব্যাপক সময়ের পূর্বে আমরা কি বসাবো? ফর বসাবো। ঠিক আছে, দেখো এখানে এই জন্য আমরা কি ব্যবহার করছি? ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক। আর আরেকটা কি ছিল আমাদের? ফ্রম। সব টেন্সে নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। দেখো, ইট ডিডেন্ট রেইন ফ্রম মার্চ, মানে কি মার্চ থেকে বৃষ্টি হয় নাই। তো দেখো, ইট ডিডেন্ট রেইন, এইটা কোন টেন্স ভাই? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? তো ইট ডিডেন্ট রেইন, বৃষ্টি হয়নি মার্চ থেকে, তো মার্চ মাস থেকে কোন একটা মাস আমি নির্দিষ্ট করে দিছি, তাই তো? তো নির্দিষ্ট সময় পড়বে, এখানে আমরা কি বসাবো? এখানে হচ্ছে আমরা দেখো, এখানে হচ্ছে আমরা কি বসাবো? এখানে হচ্ছে আমরা ফ্রম বসাবো। বুঝতে পারছো? আশা করি। তো এই ছিল আমাদের 14টা রুলস। তো আমাদের কথা ছিল কি, যে এই 14টা রুলস আমরা কিভাবে সহজে মনে রাখবো সেটার একটা টেকনিক, তাই তো? তো চলো এখন তোমাদের সেই টেকনিকটা দিই। তো ভাই দেখো, এইটার দিকে খেয়াল করবে। এইখানে কি আছে? দেখো, এইখানে একটা হচ্ছে সার্কেল আছে, তাই না? ঠিক আছে, তো দেখো কিভাবে তুমি মনে রাখবা। ধরো একটা সার্কেল, ঠিক আছে, ধরো একটা সার্কেল আছে, একটা বৃত্ত আছে বা একটা কোনো কিছু আছে, কোনো কিছুর উপরে অবস্থান করছে। ধরো এই সার্কেলের উপরে অবস্থান করছে অন, এর উপরে আছে টাচ করে আছে, তাহলে কি? দেখো আমি আবার বলছি, দেখো ধরো একটা বৃত্ত, ঠিক আছে, ধরো একটা বৃত্ত, এর উপরে আছে টাচ করে আছে, তাহলে কি ব্যবহার করব? অন। উপরে আছে টাচ করে নাই, তাহলে কি ব্যবহার করব? ওভার বা অ্যাবভ। কখনো বা কখনো অ্যাবভ। স্থির থাকলে ওভার, সরি, স্থির থাকলে অ্যাবভ, মুভিং থাকলে ওভার। বুঝতে পারছো? তাহলে কি? স্থির থাকলে অ্যাবভ, মুভিং থাকলে ওভার। কোনো কিছুর উপরে গতিশীল অবস্থায় পড়তেছে, তাহলে কি ব্যবহার করব? অন টু। কোনো কিছুর দিকে যাচ্ছে টুয়ার্ডস, কোনো কিছুর দিকে নির্দিষ্ট করে যাচ্ছে, মানে কোনো জায়গায় যাচ্ছে নির্দিষ্ট করে, তাহলে হচ্ছে টু। ঠিক আছে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করছে বা কোনো কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে কি? থ্রু বা অ্যাক্রস। কোনো কিছুর ভেতরে অবস্থান করছে ইন, কোনো কিছুর ভেতরে অবস্থান করছে ইন অথবা ইনসাইড অফ বা উইদিন, যা খুশি দাও। কোনো কিছুর ভেতরে প্রবেশ করছে ইনটু, কোনো কিছু থেকে বাইরে চলে যাচ্ছে আউট অফ, কোনো কিছুর পাশে অবস্থান করছে বিসাইড, কোনো কিছু থেকে দূরে সরে যাচ্ছে ওয়ে ফ্রম। ঠিক আছে, কোনো কিছুর নিচে অবস্থান করছে আন্ডার, বিলো বা বিনিথ, যা খুশি দাও। তবে কখন কোনটা দিবা? কোনো কিছুর কোনো একটা স্তরের নিচে আছে বিলো, সরাসরি নিচে আছে আন্ডার বা বিনিথ। বুঝতে পারছো? দেখো আমি আবার হচ্ছে বিষয়টা রিক্যাপ করছি। দেখো, আমি হচ্ছে আরেকবার বিষয়টা তোমাদের কাছে রিক্যাপ করছি। দেখো, ধরো কোনো একটা সার্কেলের উপরে আছে, টাচ করে আছে অন, উপরে অবস্থান করছে বা টাচ করে নাই, তাহলে হচ্ছে ওভার বা অ্যাবভ। কখনো আবার কখনো অ্যাবভ। কোনো কিছুর উপরে স্থির আছে ওভার, মুভিং থাকলে
সরি স্থির আছে অ্যাবভ, মুভিং থাকলে ওভার। কোনো কিছুর উপরে গতিশীল অবস্থায় পড়তেছে, অন টু কোনো কিছুর দিকে যাচ্ছে, টুয়ার্ডস কোনো জায়গায় নির্দিষ্ট করে যাচ্ছে। ধরো এই বৃত্তে বৃত্তে সে যাচ্ছে, ঠিক আছে, বৃত্তে যাচ্ছে, তাহলে কি টু। কোনো কিছুর ভেতর দিয়ে যাচ্ছে, এই বৃত্তের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে কি থ্রু বা অ্যাক্রস। এই বৃত্তের ভেতর অবস্থান করছে, ইনসাইড অফ বা উইদিন, যা খুশি দাও। বৃত্তের ভেতরে প্রবেশ করতেছে, ইনটু। বাইরে চলে যাচ্ছে, আউট অফ। পাশে অবস্থান করছে, বিসাইড। পিছনে অবস্থান করছে, বিহাইন্ড। দূরে সরে যাচ্ছে, বৃত্ত থেকে দূরে সরে যাচ্ছে, ওয়ে ফ্রম। নিচে অবস্থান করছে, আন্ডার, বিলো, বিনিথ। ঠিক আছে, কখন আন্ডার, কখন বিলো, কখন বিনিথ। দেখো কোন একটা স্তরের নিচে আছে বিলো, ঠিক আছে, সরাসরি নিচে আছে আন্ডার, আরেকটা কি, অথবা বিনিথ, যা খুশি দাও। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবা না। আর হচ্ছে এই ক্লাসে যদি কোনো রকমের সমস্যা থাকে জাস্ট কি করবা, তোমরা হচ্ছে জাস্ট আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আর হচ্ছে যারা এখনো গ্রুপে জয়েন করো নাই কি করবা, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা জাস্ট গ্রুপে জয়েন করে নিবা। ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ আমরা কি করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রিপোজিশনের বোর্ড কোশ্চেন সলভ করব, কিভাবে তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই রুলসগুলো অ্যাপ্লাই করবা সেটা দেখাবো তোমাদের। ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।